কোচিং ক্লাস শেষে বাইরে পা দিতেই আকাশ যেন আচমকায় রৌদ্রধারে কান্না শুরু করলো। মুষলধারে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে পাশের লাইব্রেরিতে চলে আসলাম। বৃষ্টি না থামা পর্যন্ত রিকশার দেখা মিলবে না, আর যদি বা মেলে ভাড়া হবে আকাশ ছোঁয়া। তাই লাইব্রেরির ধুলোমাখা তাক থেকে শরৎচন্দ্রের কালজয়ী প্রিয় উপন্যাস শ্রীকান্ত বইটি নিয়ে ভেজা কাপড়ে কাঠের চেয়ার টেনে বসে বই মনোযোগ দিলাম। বই নিমগ্ন ছিলাম। হঠাৎ পাশের চেয়ারটায় কর্কশ শব্দে টেনে বসে পড়ল এক ছেলে। বিরক্ত হয়ে তাকাতে দেখি ছেলেটা এক কান ধরে হেসে ইশারায় বলল, দুঃখিত। ওর হাসিতে গালের একপাশে ছোট্ট টোল পড়ে, দাঁতগুলো কিছুটা এলোমেলো, তবুও কি আশ্চর্য, সেই এলোমেলোতেও যেন হাসির সৌন্দর্য বাড়িয়ে দিল। আমি কিছু না বলে আবার বইয়ের দিকে তাকালাম। আপনি পুরো ভিজে গেছেন দেখছি, জ্বর বাঁধাবেন নিশ্চিত। হ্যাঁ, বাড়ি ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি পড়ায় ভিজে গেলাম। এজন্য বর্ষার সময়ে সবসময় ছাতা সঙ্গে রাখতে হয়। বিপরীতে কোনো কথা খুঁজে পেলাম না। সে আমার বইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, শ্রীকান্ত পড়ছেন? আমি নীরবে মাথা নেড়ে সম্মতি জানালাম, জি। সে আগ্রহ নিয়ে আবারও বলল, এর আগেও পড়া হয়েছে না, আজ নতুন পড়ছেন? আমি একটু হেসে বললাম, পড়েছি আগেও, তবে সময় কাটানোর জন্য প্রিয় বইটি আবারও পড়ছি। প্রিয় চরিত্র? আমি বইটি বন্ধ করে বললাম, রাজলক্ষ্মী। কেননা ও খুব সাহসী ও আত্মবিশ্বাসী নারী চরিত্র। সে ঠোঁট চেপে আগ্রহের সঙ্গে আমার কথাই শুনছে। খেয়াল করলাম সে সামান্য ঠোঁট চেপে রাখলেও গালে গর্ত পড়ে, এতে যেন তাকে দ্বিগুণ মায়াময় লাগে। আপনার কি মনে হয় শ্রীকান্ত রাজলক্ষ্মীকে ভালোবেসেছিল? আমি ভাবুক দৃষ্টি শূন্যে চেয়ে শুধালাম, হয়তো বেশি ছিল, তবে রাজলক্ষ্মীর মতো হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবাসতে পারিনি। তার ভালোবাসা ছিল একরাশ দ্বিধা অথবা সংকোচ। দুজনের মাঝে কথা বাড়ে, তার প্রতিটি কথা বিরক্তিহীন উপভোগ করছি। সময় নিজের খেয়ালে গড়িয়ে চলে, বৃষ্টি থেমেই মেঘলা আকাশে রোদ উকি দিল। কথার ফাঁকে বাহিরে রোদ দেখে দাঁড়িয়ে গেলাম। সে কথা থামিয়ে উৎসুক হয়ে তাকালো। বৃষ্টি থেমেছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আজ আসি। সে আমার দিকে গভীর নেত্রে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাল আসবেন? একটু অবাক হয়ে বললাম, ঠিক বলতে পারছি না। বইটি তাকে জায়গা মতো রেখে চলে যেতে নিলে সে বলে উঠল, নামটা বলে যান। তার উচ্চস্বরে ডাকে সবাই আমাদের দিকে তাকাতেই আমি খানিকটা লজ্জায় পড়ে গেলাম। রোহিণী। সে বিস্তার হেসে বলল, আমি অরণ্য নওয়াজ। আশা করি আবারও দেখা হবে লাইব্রেরির কোনো প্রান্তে। বিপরীতে মন গহীনের কোথা থেকে ভেসে উঠল, আবারও দেখা হোক। বাড়ি ফিরে স্নানের কাপড় মেলতে বারান্দায় আসতেই দেখা পেলাম নভিনদার সঙ্গে, যেন সে আমার জন্য অপেক্ষায় ছিল। গম্ভীর মুখে বলল, এই বৃষ্টি বাদলে তিনি কোচিং না গেলে হতো না, সামনে পরীক্ষা। ক্লাসে প্রয়োজনীয় নোট দিয়েছিল। সে আর কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। আমি সংকোচে পড়ে রুমে চলে আসি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাতে নিলে দৃষ্টিপথে লাইব্রেরির সেই ছেলেটির মুখশ্রী ভেসে ওঠে, অরণ্য। না চাইতেও আয়নার সম্মুখে মুচকি এসে অরণ্যের প্রতিটি কথা বারবার হৃদয় কুটিরে আউড়িয়ে যাচ্ছি। বিছানায় শুয়ে লাজে বালিশে মুখ চেপে রাখতেই পুরুষালী কণ্ঠে গান ভেসে উঠল, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে সেই সুখের তরে এমন দুঃখের আশ। নভিনদা ভালো গান গাইতে পারে, তবে আজ পর্যন্ত তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ছাড়া কোনো গান শুনিনি। অরণ্যের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের কোলে ঢলে পড়েছিলাম বুঝতে পারিনি। জেগে উঠে সন্ধ্যায় মায়ের কাপা গলা ডাক শুনে চোখ মেলে দেখে মা শিউরে বসে আছে। ভেজা জলপট্টি একটু পরপর আমার কপালে চেপে ধরছেন। উঠে বসতে গিয়ে বুঝলাম শরীরটা একেবারে নিস্তেজ, যেন সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। ক্লান্ত শরীরটা আবার বিছানায় ঢলে পড়ে, তবু মায়ের বকুনির ধার শোনার মতো বোধটুকু বেঁচেছিল। কতবার বলি বৃষ্টিতে ভিজিস না, মার কথা তোর কোনো কানেই যায় না। দেখলি আজ ফল ভোগ করছিস। মায়ের সে মমতার মোড়কে মনানো রাগের মাঝেই হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তাহমিনা চাচি এসে আমার কপালে হাত রেখে বেকুল স্বরে বললেন, ইস, শরীরটা তো পড়ছে রে একেবারে, ভাই সাহেব কি বাড়িতে আছেন? মা ধীরে মাথা নাড়ালেন। তাহমিনা চাচি বললেন, নভিনকে একবার কল দে, মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাক। মা তখনও কপালের ঘাম মুছতে মুছতে বললেন, ওকে শুধু শুধু কষ্ট দেব না এখন, একটু দেখি জ্বরটা কমে কিনা।
বাইরের সন্ধ্যা তখন ধীরে ধীরে কালো হয়ে আসছে। তাহমিনা চাচি বললেন, ও মা, কষ্ট কিসের? আর কিছুদিন পর তো রোহির সব দায়িত্ব নবীনই নিবে। এখন তো ওর হবুস্ত্রীর প্রতি কিছু দায়িত্ব আছে না কি? তুমি কি যে বলো না ভাবি। আমি জ্বরে তবে অনেক আগেই জ্ঞান হারিয়েছি। জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম। পাশে চেয়ারটায় বসে আছেন নবীনদা। উনি চেয়ারটা টেনে আরও কাছে এসে কপালে হাত ছুঁয়ে দেখলেন জ্বর। ঠান্ডা শীতল সেই স্পর্শে শরীরটা কেঁপে উঠল হঠাৎ। নবীনদা মাথায় হাত বুলিয়ে ধীরে জিজ্ঞেস করলেন, বেশি খারাপ লাগছে তোর? আমি শব্দহীনভাবে মাথা নাড়ালাম, কিন্তু মুখের রক্তিমাভা দেখে উনি বুঝে গেলেন শরীরের অবস্থা ভয়ানক রকম খারাপ। টানা সপ্তাহখানেক জ্বরে ভোগে আজ যেন একটু স্বস্তি পেলাম। মস্তিষ্কে অরণ্য নামক ছেলেটি তখন একেবারে গেঁথে গিয়েছে। সময় পেরিয়ে আজ অষ্টম দিন হলো। তার সাথে কি আবার দেখা হবে? লাইব্রেরির কোনো প্রান্তে সে কি আমার জন্য অপেক্ষা করবে? তবুও এক টুকরো আশা নিয়ে চোখে কাজল দিয়ে নিজেকে তৈরি করলাম। হঠাৎ নভীনদা পাশের বারান্দা থেকে ডেকে উঠল, রোহি, আসছি। বারান্দায় আসতে আমায় দেখে তার কপালে গাঢ় ভাঁজ পড়ে। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবেন নবীনদা? সে সময় নিয়ে বলল, মা বলল তোকে নিয়ে ঘুরে আসতে। তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ, লাইব্রেরি যাচ্ছিলাম। তার কপালের ভাঁজ সরে গেল। তাহলে আর যাওয়ার প্রয়োজন নেই, আমি নিচে অপেক্ষা করছি, নেমে আয়। সাথে সাথে বললাম, না নবীনদা, আজকে আমার যেতে হবে। কেন? আমার মন ছটফটিয়ে উঠছে। নিজেকে ধাতস্থ করে বললাম, লাইব্রেরিতে আমার নোট রেখে এসেছিলাম, সে 8 দিন হলো। আজই যেতে হবে। যদি চুরি হয়ে যায়? প্লিজ নবীনদা, আপনার সাথে অন্যদিন যাই। বিপরীতে সে আমার মুখস্মৃতিতে গাঢ় দৃষ্টি ফেলে মাথা নাড়ায়। ঠিক সেদিনের মতো একই সময় একই জায়গায় গিয়ে বসলাম। হাতে সেদিনকার মতো শ্রীকান্ত বইটি। হৃদয় জুড়ে অদ্ভুত ধুকপুক করছে, সে আসবে তো? হঠাৎই পেছন থেকে ভেসে এলো কণ্ঠস্বর। অবশেষে নিরাবচ্ছন্ন প্রহরের অবসান ঘটিয়ে ভবন মোহিনী এলো আমার দ্বার প্রান্তে। অপেক্ষারা ছিল তাহার আশায়। সে এসে ধন্য করিল শত অপেক্ষার ব্যথিত হৃদয়। তার অতুলনীয় কবিতায় বিমুগ্ধ হয়ে পড়লাম। হৃদয়ে দোলা দিল। সে কি কবিতার প্রতিটি লাইন আমায় উৎসর্গ করল? অরণ্য পাশের চেয়ারে বসে স্বভাবসুলভ সেই চমৎকার হাসিটি দিল। জিজ্ঞেস করলাম, আপনি আমার অপেক্ষা করছিলেন? যদি বলি হ্যাঁ। কিছু সময় নিশ্চুপ থেকে আবারও প্রশ্ন করলাম, প্রথম দেখার হৃদয়ে আলোড়ন তুলে তাকে কি ভালোবাসা বলা যায়? আমার প্রশ্নে অরণ্য গভীর নেত্রে তাকিয়ে বলল, ভালোবাসা? প্রথম দেখায় ভালোবাসা যায় না। যাকে আমরা ভালোবাসা বলে ভুল করি তা কেবল ভালোবাসার অনুচারিত এক সূচনা। আসল ভালোবাসা তো গড়ে ওঠে ধীরে ধীরে, চেনা বোঝার একসঙ্গে হৃদয় আকাশে হারিয়ে গিয়ে। উৎসুক দৃষ্টিতে জানতে চাইলাম, আপনি হারিয়েছেন কখনো? সে হেসে বলল, আপনি চাইলে হারাবো। প্রত্যুত্তরে খিলখিল করে হেসে ফেললাম। অরণ্য বলল, এতদিন একই সময় ঠিক এখানে আপনার তরে অপেক্ষা করেছি, আপনি আসলেন না কেন? সেদিন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিলাম। সে উৎকণ্ঠিত হয়ে বলল, এখন এখন সুস্থ আছেন? জ্বর নেই তো? তার উৎকণ্ঠা দেখে হেসে বললাম, আছে কিছুটা। চা খাবেন? অবাক হয়ে বললাম, এই অসময়ে চা? অরণ্য হেসে বলল, লাইব্রেরির এক প্রান্তে 1 কাপ চায়ের সাথে আমরা। মন্দ কি? আমিও মুচকে এসে বললাম, মন্দ হয় না যদি সাথে থাকে শরৎচন্দ্রের বই। দুজনের খিলখিলে হাসিতে কলরব মুখর হলো ছোট্ট লাইব্রেরিটা। অরণ্য জানালার দিকে তাকিয়ে বলল, জানেন রোহিণী, আমার একান্ত বাসনা ছিল আমার প্রথম প্রেমটা যেন লাইব্রেরির কোনো প্রান্তে গ্রন্থের পাতা উল্টাতে উল্টাতে হয়। এই নিয়ে এক কবিতাও লিখেছি, শুনবেন? আমি উৎসুকভাবে মাথা নাড়াতেই সে বলল, দিনটি হবে কোনো এক শুক্রবার। তোমার ক্ষণে প্রহর গুনব, মেঘের গর্জন সাক্ষী হবে আমার অপেক্ষার। এক বৃষ্টি স্নাত রাতে আমি থাকবো কোনো কিনারায়, লাইব্রেরির কোনো প্রান্তে থাকবো আমি বসে। নিরবচ্ছন্ন প্রহরের অবসান ঘটবে কোনো এক শুক্রবারে। আমাদের সাক্ষাতের সাক্ষী হবে স্বয়ং হৃদয়, যে হৃদয়ে অনুভূতির আগমন ঘটে, যে হৃদয় প্রণয়ে স্পর্শ হয়। লাইব্রেরির সেই প্রান্তে থাকবে একজোড়া কপোত কপোতে কোনো এক শুক্রবারে, যারা ভালোবাসার মোহে অতলে থাকবে ডুবে। সেদিন হবে কোনো এক শুক্রবার, যাদের অক্ষি যুগলে থাকবে অজস্র প্রেম, যার শিহরণে কেঁপে উঠবে প্রাণপ্রিয় প্রিয়সীর হৃদয়। সেই প্রিয়সীর শ্রীয় লাজকতায় কপোতের মনে বইবে প্রশান্তির ঝড়। কোনো এক শুক্রবারে সে আসবে আমার মনের গহীনে। লাইব্রেরির কোনো প্রান্তে অজস্র ভালোবাসার দাবি নিয়ে আসবে মোর নিকট। আসবে না? আসবে। দিনটি হবে কোনো এক শুক্রবার।
অরণ্য আমার প্রেমের সূচনা হল এক মধুর আবেশে। প্রেমে পড়ার মুহূর্ত যে এতটা সমিষ্ট হতে পারে তা আগে কখনো কল্পনাও করিনি। এক নতুন অনুভূতি, হৃদয়ে তীব্র দোলাচলে প্রণয়ের সুর ভেসে এলো কর্ণকুহরে, যা অরণ্যরোহিণীর প্রথম যাত্রা, এক গভীর প্রেমের আরম্ভ। একাডেমিক বইয়ের শুষ্ক পাতার চেয়ে সাহিত্যের রঙিন জগতে আমার আকর্ষণ চিরকাল গভীর। সদ্য কিনে আনা শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসটি এক নিঃশ্বাসে পড়ে শেষ করে কিছুক্ষণ অশ্রু বিসর্জন দিচ্ছিলাম। তার মাঝে রান্নাঘর থেকে ভেসে এলো মায়ের তাড়াহুড়োর কণ্ঠ। রুহি, শুনে যা তো। চোখ মুছে উদাস হয়ে গেলাম মায়ের ডাকে। রান্নাঘরে ভেসে এলো পায়েসের মিষ্টি সুভাষ। মা হাতে এক বক্স পায়েস ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে যা, নবীনের খুব পছন্দ পায়েসটা, ও এখন বাড়িতে আসে, না জানি কখন আবার বেরিয়ে যায়। যা যা। নবীনদার প্রতি মায়ের একটা আলাদাই টান। মানুষ মেয়ের জামাইকে নিয়েও এত আহ্লাদ দেখায় না যতটা না মা নবীনদাকে নিয়ে দেখায়। নবীনদাদের বাড়ির নাম কুঞ্জ ছায়া। নেমপ্লেটের চারপাশে কারুকার্য দেখতে যা স্নিগ্ধ লাগে। এছাড়া উঠোনে কৃষ্ণচূড়া গাছ যেন বাড়ির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। নবীনদা আমাদের কোনো আত্মীয় নয়, বরং প্রতিবেশী। তবে দুবাড়ির বন্ধন দৃঢ় অটুট। এছাড়াও তাহমিনা চাচি ও মা বাল্য সুখী। সিঁড়ি বেয়ে উঠতে নিলে নবীনদার সঙ্গে দেখা। কোথাও যাচ্ছেন? আমি নিজ থেকে কথা বলায় নবীনদা অবাক হলো ভীষণ। কিছু বলবি? মা আপনার জন্য পায়েস পাঠিয়েছে। ও, রেখে যা। চলে যেতে উদ্যত হলে এক পা এগিয়ে মাঝপথে তাকে থামিয়ে বললাম, খেয়ে যান, মা জানলে আমায় খুব বকবে। নবীনদা থমকে দাঁড়ালো। দে, এখানে খাবেন? ওপরে চলুন। নবীনদা কিছু ভেবে বলল, না, ওপরে যাব না, সময় কম। পায়েসের বক্সটা নবীনদার হাতে দিয়ে বললাম, চামচ তো নেই, অপেক্ষা করুন, আমি ওপর থেকে চামচ আনছি। নবীনদাকে কিছু বলার সুযোগ না দিয়েই হন্তদন্ত হয়ে ওপরে উঠে এসে ধাক্কা খেলাম তাহমিনা চাচির সঙ্গে। তিনি একটু কপাল কুঁচকে বললেন, এই বুঝি তাড়াহুড়ি? কি হয়েছে? আমি তাড়াহুড়ি বললাম, একটা চামচ দাও চাচি, নিচে নবীনদা অপেক্ষা করছে। খবরের কাগজে মুখ গুজেছিলেন সমরেশ চাচা। তিনি কাগজ নামিয়ে চশমা ঠিক করে বললেন, আরে বৌমা, কতদিন পর আপনাকে দেখছি। ছোট থেকে চাচার মুখ থেকে বৌমা ডাক শুনে আসি। আগে রাগ হতো না, এখন প্রচুর বিরক্ত হলাম বটে। তবে তা পাশ কাটিয়ে হেসে বললাম, কেমন আছো চাচা? সে চশমা ঠিক করে বলে, কেমন আর থাকবো, কেউ তো এসে খোঁজ নেয় না। আমায় মুখ বাঁকিয়ে চাচির হাত থেকে চামচ নিয়ে বললাম, বাড়ি থাকো যে খোঁজ নিব? সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াও। চাচি বললেন, নবীন চামচ দিয়ে কী করবে? নবীন তার জন্য মা পায়েস দিয়েছিল, ওইটাই বললাম। ওপরে সে খেয়ে যেতে, তার নাকি খুব তাড়া, তাই সিঁড়িতে দাঁড়িয়েই খেয়ে যাবে। বাকি কথা পরে হবে, আসি। চাচি কি ভেবে মুচকি এসে মাথা নাড়িয়ে বলে, এই ছেলেটাকে নিয়ে পারি না বাপু। নিচে এসে দেখি নবীনদা সিঁড়িতে বসে আছে। আমি চামচ এগিয়ে দিতেই সে বলল, বস। না, বাড়ি যাব। সে শক্ত কণ্ঠে বলল, বসতে বলেছি তো। তার কথা মতো দূরত্ব দিয়ে বসে বললাম। সে তৃপ্তি নিয়ে পায়েস খেয়ে যাচ্ছে। আমার পূর্ণ মনোযোগ কৃষ্ণচূড়া ফুলের দিকে। কিছু সময় পর সে হঠাৎ বলল, কেঁদেছিস কেন? আমি তাড়াতাড়ি চোখে হাত বুলিয়ে দেখলাম, না, জল নেই তো। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি বুঝলেন কিভাবে? সে কড়া গলায় বলল, তা তোর না জানলেও চলবে, বল কেন কেঁদেছিস? মিহিস্বরে বললাম, দেবদাস পড়ে। সে কিছুটা উচ্চস্বরে বলল, কি? আমি পাল্টার আগে ঠোঁট বাঁকিয়ে বললাম, আপনি এত ধমকে কথা বলেন কেন? ভালো করে কথা বলতে পারেন না? নবীনদার মুখের রেখা নরম হয়ে এলো। কণ্ঠে কোমলতা এনে বলল, না, পারি না, এখন শিখিয়ে দে। আমি কাজ ঝাঁকিয়ে বললাম, পারবো না বাপু, বিয়ে করে বইয়ের কাছে শিখে নিন, আমার অত সময় নেই। নবীনদা হেসে বলল, তা তো ঘুরিয়ে ফিরিয়ে তোর কাছ থেকেই শেখা হবে। তার কথায় তো গুরুত্ব দিলাম না। বাড়িতে ফোন রেখে এসেছি, অরণ্য কল দেবে যদি মা দেখে ফেলে। তাই তাড়াহুড়ো করে খালি বক্সটা নিয়ে চলে আসলাম। চরিকাহত প্রেমিক হৃদয় কারো আশায় মুখিয়ে ছিল। ভুবন মোহিনীর তবু সময় কই? অরণ্যের অভিমানী কণ্ঠে শব্দহীন হেসে বললাম, সে ভুবন মোহিনী প্রতিক্ষণে প্রেম মায়া অরণ্যে হারিয়ে থাকে, তা সেই প্রেমিক হৃদয় কি জানে? ওপাশ থেকে খিলখিল হাসির প্রতিধ্বনি শোনা গেল। কথার জালে ফাঁসিয়ে দেওয়ার ছলচাতুরি ভালো রপ্ত করেছে দেখছি। ছলচাতুরি না জানলে কথার জিতব কেমন করে? লড়াইয়ে নামতে চাও, নামবো না হয়, কিন্তু তুমি কোনো প্রতিদ্বন্দ্বী নাও ভুবন মোহিনী। তুমি আমার হৃদয়ের বা পাশে বসানো মুকুটমণি, যেখানে শুধু তোমার রাজত্ব চলে। তার কথার মোহে আমি স্তব্ধ হয়ে পড়লাম। এমন টলমল ভালোবাসা কি সত্যি আমার ভাগ্যে লেখা? এই হৃদয় কি তার ভার সইবে? কি হলো, বুঝলে?
হুম, হ্যাঁ বুঝলাম। দিন পেরিয়ে রজনী, রজনী পেরিয়ে নবপ্রভাত। সময় তার আপন গতিতে পেরিয়ে যায়। ঝুমঝুম বৃষ্টি পড়ছে। ক্যাফের ছায়াতলে অরণ্যের পাশে দাঁড়িয়ে আছি, দুজনের হাতে কাগজে মোড়ানো মুড়ির ঠোঙ্গা। আমার খুব ভিজতে ইচ্ছে করছে বলে অরণ্যের শার্ট টান দিয়ে করুণ স্বরে বললাম, চলো না ভিজি। বিপরীতে অরণ্য চোখ রাঙাতে নিয়ে গেলাম। মন খারাপ করে মুড়িটা পাশের ময়লার ঝুড়িতে ফেলে দেয়। বাচ্চামো করো না, আবারও জ্বর বাঁধাবে। এবার জ্বর বাঁধাবো না, আর হলেও ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। চলো না বৃষ্টি বিলাস করি। এই যে পাশাপাশি দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি, তা কি বৃষ্টি বিলাস নয়? এই বৃষ্টি বিলাসে প্রাণ নেই। তবুও মানল না পাষণ্ড অরণ্য। গোমড় মুখে দাঁড়িয়ে রইলাম। কিছুটা দূরে এক কপত কপতে মাঝ রাস্তায় বৃষ্টিবিলাসে মতো। কোনো যানবাহন নেই, রাস্তা নীরব। হঠাৎ হাটে টান পড়তেই চমকে গেলাম। আরও চমকালাম যখন নিজেকে খোলা আকাশের নিচে আবিষ্কার করলাম। অরণ্য হাত শক্ত করে ধরে বলে, ভুবন মোহিনী, আমায় বড্ড পোড়াও তুমি। এবার খুশি হয়েছে তো? হেসে বললাম, খুব। দুজন ভিজে একাকার হয়ে যখন বৃষ্টিবিলাসে মত্ত ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন দুটি বাইক এসে থামলো আমাদের সামনে। তা দেখে অরণ্য আলগোছে আমায় তার বাহুতে জড়িয়ে ধরে। ভীত হয়ে তার শার্টের কণা আঁকড়ে ধরি। সে মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হয়নি। বাইক দুটো থেকে তিনজন ছেলে নেমে আসে। আমি পিছন ফিরতেই ভয়ে হৃদয় মোচড় দিয়ে উঠল। নবীনদা। আমার কথায় অরণ্যের প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিক্ষেপ করল নবীনদার ওপর। নবীনদার চোখে তখন ক্রোধের আগুন জ্বলছে। আমি ভয়ে ভয়ে অরণ্যের বাহু থেকে সরে আসতে চড় পড়ল আমার গালে। গালে হাত রেখে অবিশ্বাস্য চাপা স্বরে বললাম, নবীনদা। অরণ্য এসে আমাকে তার পেছনে আড়াল করে দাঁড়িয়ে গর্জে ওঠে, এই হাত তোলার সাহস আপনি কোথায় পেলেন? কোন অধিকার ওকে আঘাত করলেন? নবীনদার চোখ রক্তবর্ণ ধারণ করে। মুহূর্তে তিনি অরণ্যের কলার চেপে ধরে গর্জে ওঠেন, হবু স্বামী, হবু স্বামীর অধিকারে হাত তুলেছি। তুই কে আমাদের মাঝখানে প্রশ্ন তোলার? আমি নির্বাক হয়ে পড়ি। এতদিন যে আভাস পেয়েও তা হেয়ালি করেছি মনের ভুল ভাবনা ভেবে, তা সত্যি? অরণ্য হতভম্ব হয়ে অবিশ্বাস্য নেত্রে আমার দিকেই তাকায়। উনি কি বলছে রোহিণী? আমি কিছু বলার জন্য নবীনদার দিকে চাইতেই আমার দম ফুরিয়ে এলো। নবীনদার রাগান্বিত দৃষ্টি আমার দিকে স্থির, কথারা কণ্ঠে এসে আটকে রইল। আমার চুপ থাকাতে অরণ্য নীরব সম্মতি ভেবে নিল। রেগে বলল, সে যদি তোমার হবু স্বামী হয় তাহলে আমার সাথে সম্পর্কে জড়িয়েছ কেন? অরণ্যের শেষ কথায় নবীনদারে গিয়ে ঝাঁপিয়ে পড়ল অরণ্যের ওপর। আচানক গালে ঘুষির আঘাতে অরণ্য পিছিয়ে যায়। বিস্ময়ের আগে ফেটে পড়ে দাঁতে দাঁত চেপে পাল্টা আঘাত করতেই নবীনদার বন্ধু দুজন হামলে পড়ে অরণ্যের ওপর। আমি চিৎকার করে অরণ্যের কাছে যেতে নিলে নবীন আমার হাত শক্ত করে ধরে রাখে। কান্নার বাঁধ ভাঙল। তারা অরণ্যকে বেধড়ক পেটাচ্ছে। হাত ছোটানোর আপ্রাণ চেষ্টা করে বললাম, অরণ্যকে ছেড়ে দাও নবীনদা, ওর কোনো দোষ নেই, ওকে মেরো না। নবীনদার মন গড়ল না, উল্টো রাগ তীর তীর করে বেড়ে উঠল অন্য ছেলের প্রতি আমার আহাজারি দেখে। অরণ্য রাস্তায় লুটিয়ে পড়ে যখন নবীনদার এক বন্ধু পেটে লাথি মারল, তা সইতে না পেরে চিৎকার দিয়ে উঠলাম। নবীনদা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। হাতের বাঁধন ঢিল হতেই ছুটে গেলাম অরণ্যের কাছে। ঢাল হয়ে আড়াল করে বলি, আর মারবেন না, দোহাই লাগে। অরণ্য আহত দৃষ্টিতে শুধু একটা প্রশ্ন করল, কেন করলে ভুবন মোহিনী? কান্না আটকানোর চেষ্টা করে তার গালে হাত রেখে বললাম, আমি সত্যি জানতাম না অরণ্য, আমায় ক্ষমা করো। বৃষ্টি থেমে গেছে। আকাশের চাঁদের ছেড়ে ধরনের বুকে এক ফালে মিষ্টি রোদ ওকে দিয়েছে। নবীনদা আমায় টেনে হিঁচড়ে বাড়ির দরজা এনে ফেললেন। মা ঘাবড়ে গিয়ে ছুটে এলেন, তার চোখ মুখে বিস্ময়ের ছায়া। পুরোপুরি ভেজে যাওয়ায় মা আমার গায়ের আঁচলে মুড়িয়ে নবীনদাকে বলে, কি হয়েছে বাবা? ও কোনো ভুল করেছে? আমার কান্নার শব্দে বাবার রুম থেকে বেরিয়ে এলেন। তিনি একবার আমার দিকে তো একবার নবীনদার আগে ফুঁসতে থাকা মুখের দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করলেন, কি করেছে ও? নবীনদার চোখ তখনও আমার দিকে স্থির। সে দাঁতে দাঁত চেপে বলে গেলেন, আমি বাবা মাকে আজই পাঠাবো চাচা, যত তাড়াতাড়ি পারেন বিয়ের তারিখ পাকা করবেন। নবীনদা চলে যেতেই মা আমাকে শক্ত করে বুকে টেনে নেয়, কাপা গলায় জিজ্ঞেস করে, কি করেছিস তুই? নবীনের মতো শান্ত ছেলে হঠাৎ এত রেগে উঠল কেন রে? মায়ের বুকের সেই চেনা আশ্রয়ে মাথা রাখতেই অশ্রুর বাঁধ আটকানো গেল না। ভেতরে জমে থাকা কষ্টগুলো যেন হু হু করে বেরিয়ে এলো। বাবা ধমকে উঠে অধৈর্য কণ্ঠে বললেন, কান্নাকাটি থামাও, সোজা করে বলো কি হয়েছে। বাবার দিকে ফিরে ভেজা কণ্ঠে বললাম, বাবা,
আমি এই বিয়ে করব না। মা আশ্চর্য হয়ে বলল, কি বলছিস কি তুই? হ্যাঁ মা, আমি নবীনদাকে বিয়ে করব না। তোমরা কিভাবে পারলে আমায় না জেনে বিয়ে ঠিক করতে? বাবা রুক্ষ স্বরে বললেন, আমরা তোমার বাবা মা, কোনো সিদ্ধান্ত নিতে তোমার অনুমতির প্রয়োজন নেই। আর কোথায় ছিলে এতক্ষণ? ভেজেছ কিভাবে? শেষ কথায় এড়িয়ে বললাম, বিয়ে ভেঙে দাও তোমরা। আমি বিয়ে করব না মানে করব না বলে জেদ দেখিয়ে নিজের রুমে চলে আসতে বাহির থেকে বাবার কণ্ঠ ভেসে আসে, মেয়েকে মুছিয়ে দিয়ে অনুরিমা, ওর বিয়ে নবীনের সাথেই হবে। ভেজা শরীর নিয়ে নিঃশব্দে মেঝেতে বসে পড়লাম। কাঁধের ভিজে ব্যাগ হাতড়ে বের করলাম মোবাইলটা। আঙ্গুলের স্পর্শে ভেসে উঠল অরণ্য নামটি। কাপা কাপা হাতে ডায়াল করতেই ওপাশে ভেসে এলো এক অপরিচিত নারী কণ্ঠ। আপনি যে নাম্বারে কল করেছেন সে নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে 23-এর কোঠা পা দিয়ে অবুঝপানা করলে চলে? নবীনের মতো ছেলে আজকাল পাওয়া মুশকিল। বাবার কথা মেনে নি, অযথা তর্কে জড়াস না। কথা বলতে ইচ্ছে করছে না। মায়ের কথায় কোনো প্রত্যুত্তর না করে খোলা জানালায় আকাশ দেখে যাচ্ছি। মা আমায় খাইয়ে হাতে ওষুধ দিয়ে বলে, জ্বর বাঁধার আগে খেয়ে নে। মা চলে যেতে হাতের ওষুধ জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। ফোন তুলে আরেকবার ডায়াল করতেই ফোন রিসিভ হলো। আমি তড়িঘড়ি করে বললাম, অরণ্য, তুমি ঠিক আছো? অরণ্য। ওপাশ থেকে কোনো শব্দ এলো না, শুধু নিস্তব্ধতা। আবারও বললাম, অরণ্য, ঠিক আছি। ফুপিয়ে কেঁদে উঠে বললাম, আমায় ভুল বুঝো না অরণ্য। বিশ্বাস করো, আমি সব জানতাম না। তখন চুপ ছিলে কেন? ভয় পেয়ে ভুল করেছিলাম জানি, কিন্তু এই ভুল আর করব না। অরণ্য, আমি সত্যি ভালোবাসি তোমায়। তোমার কান্না আমায় যন্ত্রণা দেয় ভুবন মোহিনী। কেঁদো না তুমি। এই চোখে যেন আর এক বিন্দু অশ্রু না ঝরে। কথাটি শুনে আরও ভেঙে পড়লাম। এই দীর্ঘদিনের সম্পর্কে অরণ্য কখনো মুখে বলেনি ভালোবাসি, তবুও তার প্রতিটি ব্যবহারে, ছোট ছোট যত্নে, নিঃশব্দ উপস্থিতিতে সেই ভালোবাসাকে প্রতিদিন অনুভব করেছি। এমন মানুষকে ভালো না বেশি থাকা যায়? অরণ আমার ফুপানো শব্দে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমায় পড়িয়ে তোমার বড্ড আনন্দ হয় বুঝি? মোটেও না। তাহলে কাঁদছ কেন? বাড়ি ফেরার পর সকল ঘটনা খুলে বলতেই অরণ্য বলল, তোমার বাবা মাকে আমার কথা জানিয়ে দাও। অরণের পুরো কথা শোনার আগেই বাবা ফোন কেড়ে নিল। বাবা অনেক আগে রুমে এসেছিল, আমাদের সব কথা শুনেছে। আমি ভয়ে পিছিয়ে যেতেই বাবা গালে চর বসিয়ে দিল। অনুরিমা, অনুরিমা, তোমার মেয়ের কাণ্ড দেখে যাও। বাবার চিৎকারে আঁচলে হাত মুছে মা ছুটে এসে বলল, কি হয়েছে? ও আবার কি করলো? বাবা দাঁতে দাঁত চেপে বললেন, কি করেছে মানে? তোমার মেয়ে প্রেম করছে। প্রেম বলছো কি? ফোন বেজে ওঠে। হঠাৎ কল কেটে দেওয়ায় অরণ্য আবার কল দিয়েছে। বাবা আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে কল কেটিয়ে দিয়ে ধমকের স্বরে বললেন, তোমার এত বড় স্পর্ধা হলো কিভাবে? বাবা মায়ের সম্মান ধুলোয় মেশানোর পায়তারা করছো? আজকের পর থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। আর এই ফোন নবীনের সঙ্গে বিয়ে হওয়ার পর পাবে। বাবা, এমন করো না। আমি নবীনদাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। বাবা মায়ের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে বলে, তোমার মেয়ের বেহায়াপনা দেখেছ? মা এখনও ঘর থেকে বেরোতে পারছে না। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাবার হাত ধরে বললাম, বাবা, ও ভদ্র পরিবারের ছেলে, নেশা করে না, মেয়েবাজি করে না, অনেক মেধাবীও। তুমি একবার ওর সাথে কথা বলে দেখো। বাবার রাগ দেখে মা ভয়ে তার কাছ থেকে আমায় সরিয়ে বলল, পাগল হয়ে গেছিস তুই? ওই ছেলেকে ভুলে যা। ভুলে যাব কেন মা? ভুলে যেতে ভালোবাসিনি তো। তোমরা কেন ব্যাপারটাকে জটিল করছো? আমি নবীনদাকে ভালোবাসি না। কিভাবে তাকে বিয়ে করব? বোঝার চেষ্টা করো মা। অরণ্যকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। বাবা গম্ভীর মুখে বললেন, ছেলের নাম কি? চোখ মুছে বললাম, অরণ্য নওয়াজ। বাবা আমার দিকে ফোন এগিয়ে দিয়ে বলে, আমার সামনে দাঁড়িয়ে আজই আসতে বলবে। ছলছল দৃষ্টিতে ফোন নিয়ে কল দিতেই অরণ্য ব্যস্ত কণ্ঠে বলল, কল কেটে দিলে কেন? কিছু হয়েছে? বাবা তোমায় আজই আমাদের বাড়িতে আসতে বলেছে। তুমি আমার ব্যাপারে কথা বলেছ? ঠিক আছে, আমি বিকেলে আসছি আমার। বাবা ফোন ছিনিয়ে নিয়ে কেটে দিল। মা ইতস্ত ভঙ্গিতে বলল, কিন্তু আজ তো নবীন। বাবা কথার মাঝে থামিয়ে বলল, ওর সাথে আমি কথা বলে নিব। বিকেল গড়াতে আর কিছু সময় বাকি। অরণ্যের অপেক্ষায় বারান্দায় বসে প্রধান ফটকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আসি। অরণ্য এসেছে, সঙ্গে মধ্যবয়সী ভদ্রলোককে দেখে আন্দাজ করলাম উনি অরণ্যের বাবা।
অরণ্যের মুখশ্রীতে এক রাজ্য আনন্দ। সাদা পাঞ্জাবিতে বেশ স্নিগ্ধ লাগছে। সে বেখেয়ালিতে বারান্দায় তাকাতেই দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে যায়। আমায় দেখে সে বিস্তার হাসল। এ হাসিতে ছিল একরাশ মুগ্ধতা, অনুরাগ ও উল্লাস। তারা যাওয়ার পর হঠাৎ করে ফটকের ভেতর দিয়ে প্রবেশ করল নবীনদা। নবীনদা কেন এসেছে? সে ঝামেলা পাকাবে না তো? নবীনদা আমাকে দেখে মাঝপথে থমকে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। কিছুক্ষণ পর সে চলে যেতেই কিছু আটকানোর শব্দ পেলাম। পিছু ফিরে দেখি আমার দরজা বন্ধ। উঠে গিয়ে দরজা খুলতে নিলে বুঝতে পারি বাড়িতে আটকানো। মা, মা! কোনো সারা শব্দ না পেয়ে হৃদয়ে ভয় জন্মালো। নবীনদা এসেছে, সাথে বাহির থেকে দরজা বন্ধ। দরজা খোলার জন্য চেঁচামেচি করলে অরণ্যের বাবার কাছে দৃষ্টিকটু লাগতে পারে। রুমে অস্থির হয়ে পায়চারি করছি। বাহিরে কি কথা হচ্ছে জানি না। মনে প্রশ্ন উকি দিচ্ছে, আদৌ নবীনদায় বিয়ে হতে দিবে? বাবা মেনে নিবে অরণ্যের সঙ্গে আমার সম্পর্ক? না, মানার কথা নয়। অরণ্যকে প্রত্যাখ্যান করার মতো উপযুক্ত কারণ নেই। অরণ্যের পারিবারিক ব্যবসায় আছে, শিক্ষিত সচ্ছল পরিবার। বাহির থেকে হঠাৎ অরণ্যের বাবার উচ্চস্বরে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেলাম। দরজার সামনে দাঁড়াতেই ওনার কণ্ঠস্বর সুস্পষ্ট ভেসিল, তাহলে যেচে পড়ে ডেকে এনে অপমান করার মানে কি? অপমান করছি না, আপনার ছেলেকে সাবধান করছি মাত্র। সেজন্য আমার মেয়ে থেকে দূরে থাকে। এ যে এতক্ষণ ধরে যাকে আমার পাশে দেখছেন, সে আমার মেয়ের হবু স্বামী। অরণ্য অধৈর্য কণ্ঠে বলল, আপনারা রোহিণীকে জোর করে বিয়ে দিতে চাইছেন, এটা অন্যায়। নবীনদা রেগে বলল, এটা আমরা বুঝবো। থামো নবীন, আমি কথা বলছি। হায়দার বংশের ক্ষমতার সম্পর্কে আশা করে আপনাদের ধারণা আছে। না থাকলেও মহল্লার কারো থেকে জেনে নেবেন। আমাদের সাথে অযথা ঝামেলায় জড়াবেন না। না হলে এই আজহার হায়দার কি করতে পারে তা আপনারা ভাবতেও পারবেন না। চলুন এগিয়ে দিই। অরণ্যের বাবা গম্ভীর স্বরে বলল, প্রয়োজন নেই। শেষ কথাটা শুনে সর্বশক্তিতে দরজায় করাঘাত করে বললাম, বাবা, ও বাবা, এমন করো না বাবা, দোহাই লাগে। অরণ্য, অরণ্য যেও না তুমি। ও আঙ্কেল, ও মা, তোমরা বাবাকে বোঝাও, আমি অরণ্যকে ভালোবাসি। হয়তো অরণ্য চলে যেতে নিয়েছিল। আমার চিৎকার শুনে দরজার নিকট ছুটে এসে বলে, ভুবন মোহিনী, চিন্তা করো না, তুমি আমারই হবে। আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আমি তোমায় নিয়ে যাব। নবীনদা তেড়ে এসে বলে, নিয়ে যাবে মানে? কলিজা ছেড়ে হাত ধরিয়ে দেব। কিচ্ছু করতে পারবেন না আমাকে। ছাড়ো বাবা, বলতে দাও। আপনারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন। একবার বাড়ির মেয়ের মনের অবস্থা ভেবে দেখেছেন? আমি চলে যাচ্ছি, তবে আবারও আসবো আমার রোহিণীকে নিতে। তখন আপনারা কিছু করতে পারবেন না। নবীনদা হেসে বলল, সেগুড়ে বালি। বিপরীতে অরণ্য তাচ্ছিল হেসে নবীনদাকে বলল, বুঝলেন নবীন চৌধুরী, জোর করে সংসার করা গেলেও সুখে থাকা যায় না। সেখানে আপনি অন্যের ভালোবাসা কেড়ে নিয়ে সুখে থাকতে চাইছেন। হাস্যকর ব্যাপার। বাবা বললেন, আপনারা আসতে পারেন। মা বলল, একবার মেয়ের দিকটা ভেবে দেখো। মেয়েটা যখন পছন্দ করেই ফেলেছে, ছেলেও তো মন্দ নয়। তুমি চুপ থাকো, বেশি বোঝো না। অরণ্যের বাবা আর অপমান নিতে পারছি না। তিনি অরণ্যকে ধমকে বললেন, অনেক হয়েছে, চলো অরণ্য। বাবা, ও বাবা, দোহাই লাগে, এমন করো না, তাদের যেতে দিও না বাবা। বাবা কিছুক্ষণ গলা ফাটিয়ে ডেকেও দরজা খুলল না কেউ। আমি ছুটে গেলাম বারান্দায়। অরণ্যের বারান্দার পানে চেয়ে চেয়ে যাচ্ছে। লোহার শিক ধরে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। এমন হওয়ার তো কথা ছিল না। দরজার কপাট খুলে যাবার মৃদু শব্দ শোনা গেল, কিন্তু আমি পেছনে ফিরে তাকাইনি। নবীনদা নীরবে এসে আমার পাশে বসে পড়ল। ক্লান্তির শ্বাস ফেলে বলল, এই ছেলের মাঝে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমাকে একবার ভালোবেসে দেখ, তোর সব চাওয়া পূরণ করব। যা চাইবি সব কিছু। অরণ্যকে চাই আমি, ওকে ভালোবাসি আমি। জানি না ওর মাঝে এমন কি আছে, কিন্তু এতটুকু জানি, আমার সকল ভালো থাকার মূল উৎস অরণ্য। আমার পানে। নবীনদা এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। হাত ধরতে নিলে সরিয়ে ফেললাম। ছুবেন না আমায়। তাহলে কে ছুবে? সেই অরণ্য। কঠোর দৃষ্টিতে তাকাতে সে দৃষ্টি ঘুরিয়ে নিল। কিছু সময় নিস্তব্ধতা ঘিরে ধরল। রোহি। প্রত্যুত্তর করলাম না। সে তাচ্ছিল হেসে বলল, আমি খুব খারাপ, তাই না? খুব খারাপ আমি। আমি কি করব বল? যে আমি বোঝ আসার পর থেকে তোকে ভালোবেসে যাচ্ছি, সে আমি তোকে অন্য কারোর সঙ্গে কিভাবে সহ্য করব? এর থেকে তো মৃত্যু ভালো। আমার অবাক দৃষ্টিকে উপেক্ষা করে নবীনদা চলে গেলেন। রাতে তাহমিনা চাচি ও সমরেশ চাচা এলেন। বাবা মন খুলে বাজার করে এনে বলেছিলেন, কোনো কিছুর যেন কমতি না থাকে। মা সে কথা অনুযায়ী পদে পদে রান্না করেছে।
কিছু বাবা মায়েরা সন্তানের মঙ্গল চান ঠিকই, কিন্তু কিসে মঙ্গল থাকবে তা বুঝে উঠতে পারে না। মা এসে দেখে আমি এখনো তৈরি হইনি। দীর্ঘশ্বাস ফেলে বেগুনি রঙা শাড়ি এনে পরিয়ে দিতে থাকে। আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না। তাদের সামনে অভদ্র আচরণ করবে না, শান্ত থাকবে। ধীর কণ্ঠে বললাম, অভদ্রতা আমি করব না, তবে যা করার ভদ্রভাবেই করব। মা কপাল কুঁচকে বলল, কি করবে তুমি? অযথা বাবাকে রাগিয়ে নিজের সর্বনাশ ডেকে এনো না রোহি। মায়ের কথা শুনে ভুলে যাও ছেলেটাকে। বিপরীত অধর্গণে তাচ্ছিলতার হাসি ফুটে ওঠে। নবীনদা বেশি অপেক্ষা করতে চান না। আজই বাগদান করে সম্পর্কটাকে সমাজের স্বীকৃতি দিতে চান। বাবার মুখশ্রী দেখে বুঝলাম এই নবীনদাও বাবার পূর্ব পরিকল্পিত। বাবা বললেন, আজ ঘরোয়া বাগদান করে সামনের শুক্রবার এলাহি আয়োজনে আমাদের মেয়ে আপনাদের হাতে তুলে দিতে চায়। আপনারা কি বলেন? সমরেশ চাচা বললেন, নবীন আমাদের একমাত্র ছেলে। আমরাও চাচ্ছিলাম বিরাট আয়োজন করে বিয়ে দিতে, তবে বিয়ের ব্যাপারটাই এত তাড়াহুড়ো না করলে ভালো হয় না? তাহমিনা চাচি হেসে বললেন, কিন্তু আমার কোনো আপত্তি নেই, বরং বাড়ির বউ যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আনতে পারবো ততই ভালো। কি বলো ভাবি? মা হেসে সম্মতি জানালো। আমি উঠিয়ে দাঁড়িয়ে বললাম, আমি এই বিয়ে করব না চাচি। বাবা নবীনদার সঙ্গে আমায় জোর করে বিয়ে দিতে চাইছেন। নবীনদার বাবা মা আমার কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। রুহি, নবীনদার ধমকের বিপরীতে রেগে বললাম, আপনি আমাকে জোর করে বিয়ে করতে চাইছেন, তা জেনেও আমি অন্য কাউকে ভালোবাসি। বাবা হুঙ্কার ছেড়ে বললেন, আরেকবার এই ভালোবাসার কথা বলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। এখনো সময় আছে, ওই ছেলেকে ভুলে যাও, নইলে তোমায় বিষ খেয়ে মেরেও নিজেও মরে যাব। রাত গভীর। চন্দ্রের আলোয় হাতে আংটি জলজল করছে। নবীনদার বাবা মাকে সব জানিয়েও কোনো লাভ হলো না। তারা সত্য শুনে অখুশি হয়েছিল ভীষণ। নবীনদার সাথে কথা বললেও নবীনদা তার যেতে অনড়। বাগদানের মুহূর্ত অক্ষিপটে ভেসে আসতে হৃদয় চিরে দীর্ঘশ্বাস বের হলো। আংটিটা খুলে হাতের মুঠোয় নিলাম। শুনেছি বাগদানের পর সমরেশ চাচা ও বাবা মিলে খুশিতে পুরো মহলায় মিষ্টি বিলিয়েছে। হঠাৎ দেওয়ালের ক্যালেন্ডারে চোখ পড়তেই কলিজা মোচড় দিয়ে উঠল। শুক্রবার আসতে মাত্র 3 দিন বাকি। সেখানে অরণ্যের সাথে যোগাযোগের সকল রাস্তা বন্ধ। মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ হাতুড়ি পেটাচ্ছে। মা গরম দুধ নিয়ে এসে শিউরে বসতেই আমি দুধ ভরা গ্লাসটি ছুঁড়ে ফেলাম মেঝেতে। কাছের রিঞ্চিন আওয়াজে গোমট পরিবেশটা যেন এক দণ্ড কেঁপে উঠল। বাবা গভীর নিদ্রায় আচ্ছন্ন হওয়ার টের পেল না। মা চিন্তিত স্বরে বলল, এসব পাগলামো করে নিজেও শান্তি পাবে না, আমাকেও শান্তিতে থাকতে দেবে না। ভাঙ্গা স্বরে বললাম, অন্তত তুমি আমাকে বোঝার চেষ্টা করো মা, একটু বাবাকে বোঝাও। তোমার কি মনে হয় আমি বোঝাইনি তোর মা বাবাকে? বুঝিয়েছি, তবে সে তার সিদ্ধান্তে অনড়। আর যাই হোক, প্রেমের বিয়ে সে মানবে না। তার থেকে বড় কথা, সমরেশদাকে সে কথা দিয়েছে। আমার হাত বাঁধা মা, আমি আর কি করব? একটুকরো আশা নিয়ে বললাম, অরুণের সাথে কথা বলিয়ে দাও, আমি অরুণের সাথে অনেক দূর চলে যাব। মা অবাক নয়নে বলল, অসম্ভব রোহি, তোর বাবা মেরে ফেলবে তোকে। তুই চিনিস না তোর বাবাকে? নিস্তব্ধ রজনী। কালো আকাশের জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শব্দ পরিবেশ ভুতুড়ে করে তোলে। ইসলামী শরীয়তে মেয়েদের অনুমতি ছাড়া বিয়ে বৈধ নয়, তবে বাবা এসব মানবে না। মায়ের পা ধরে আহাজারি করে বললাম, আমি কিছু জানি না মা, সাহায্য করো আমায়। সমাজে তোর বাবার সম্মান ধুলোয় মেশাতে যাচ্ছিস। জানিস তোর বাবা কত অপমানিত হবে? মেয়ের জীবন কি আর সমাজের চাইতে বড়? আমাদের সম্পর্কটাকে মেনে নিলে পালানোর মতো জঘন্য নিকৃষ্ট কাজ করতাম না মা। এই সমাজ আজ আমাদের পিছনে পড়বে, আবার তা ভুলে কাল অন্যের পিছনে পড়বে। মা, আমার গোটা জীবনের প্রশ্ন, অরণ্য আমায় সুখে রাখবে মা? ওর সঙ্গে আমার সকল সুখ জড়িয়ে। মায়ের মন গড়ল। ফোন নিয়ে আসতেই কল লাগালাম অরণ্যের নাম্বারে। ফোন রিসিভ হতেই কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, অরণ্য। রোহিণী, তুমি কাঁদছো কেন? ফোন পেলে কিভাবে? মা দিয়েছে। আজ জোর করে বাবা মার বাগদান করিয়েছে অরণ্য। সামনের শুক্রবারে বিয়ে। ওপাশ থেকে নিস্তব্ধতা ঘিরে ধরল। অসহায় কণ্ঠে বললাম, অরণ্য, তোমাকে আমি হারাতে চাই না। বাবা কিছুতেই আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। কিছু তো বলো। ভুবনমোহিনী, আমায় ভরসা করো তো। করি। কাল এক কাপড়ে সমাজকে উপেক্ষা করে পালিয়ে আসতে পারবে? করুণ চোখে মায়ের দিকে তাকাতেই বুক ধক করে উঠল। মা মাথায় হাত রাখতেই চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। পারব। আকাশ জুড়ে জমে আছে ঘন কালো মেঘের ছায়া।
দিনের মুখে যেন এক অনাহুত রাত নেমে এসেছে। সূর্যের সোনালি ছোঁয়া নেই কোথাও, বাতাসে ভেসে বেড়াচ্ছে একরাশ উদাসীনতা। হঠাৎ হঠাৎ গর্জন করে বলছে, আজ আকাশের মন খারাপ। বাবা চায়ে চমক বসিয়ে আর চোখে তাকিয়ে বলেন, কিছু বলবে বাবা? আমি কথা না শেষ করতেই তিনি পুনরায় রাশভারী গলায় বললেন, ওই ছেলের প্রসঙ্গে কোনো কথা শুনতে চায় না। তাচ্ছিল্য হেসে বললাম, জানি বাবা। বিপরীতে বাবা কিছু না বলে হাতে চা নিয়ে ম্যাগাজিন পড়েই যাচ্ছে। সাহস করে তার পাশে বসিয়ে ধরাশায়ী গলায় বললাম, তোমায় ভালোবাসি বাবা। বাবা অবাক নয়নে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, ফের কপাল কুঁচকে বললেন, লাভ নেই এসব বলে। বিয়ে তোমায় নবীনের সঙ্গেই করতে হবে। মায়ের মুখে একরাশ দ্বিধা, ভয় ও মায়া। রুমে এসে দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় দাঁড়ালাম। নবীন তার বারান্দার দরজা বন্ধ। অজানা কারণে মন ভারী হয়ে আছে। কান্নারা কেমন দলা পাকিয়ে যাচ্ছে, এর কারণ সম্পর্কে অজ্ঞাত। অরণ্য মেসেজ পাঠিয়েছে, অনেক বড় লেখা। সেখান থেকে একটা জায়গায় চোখ আটকে গেল। সেদিনের ঘটনার পর বাবা অপমানিত হয়েছে ভীষণ। মতো বদলে গেছে, পরিবারের সবাই নারাজ। তবে ভুবন মোহিনী, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করেছি। আমাদের জন্য একটা বাড়ি ভাড়া নিয়ে ফেলেছি। বিয়ের পর সেখানে উঠব। একবার বিয়ে হয়ে গেলে দেখবে বাবা মায়েরা আমাদের মেনে নেবে। তোমার বাবারও মন নরম হবে। লিখে নিও। জানো, ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে। তোমার আমার বিয়ে হবে ভুবন মোহিনী। অরণ্য নওয়াজের অর্ধাঙ্গিনী হবে তুমি। সবশেষে তুমি আমার হবে, আমার। অরণ্য নওয়াজের অর্ধাঙ্গিনী, এ কথায় কি মাধুর্যতা মিশে আছে তা ভাবা দেয়। ওষ্ঠপুটে হাসি রেখা ফুটে উঠল, সবশেষে আমি তোমার হব অরণ্য, অরণ্য নওয়াজের অর্ধাঙ্গিনী। মধ্যাহ্নের শেষ প্রহরে বাবা ঘুমিয়ে যেতেই গায়ে লাল বেনারসি জড়িয়ে চোখে মোটা কাজলে কি তৈরি হলাম। মা জড়িয়ে ধরতেই মন বিষণ্ণতায় ঘিরে ধরল। একটা মেয়ের জন্য সবচেয়ে জটিল সিদ্ধান্ত বুঝি পালিয়ে যাওয়া হয়। এমন মুহূর্ত কারো জীবনে না আসুক, আর না তাদের এই সিদ্ধান্ত নেওয়া লাগুক। মা হাসার চেষ্টা করে বলল, যে সুখের জন্য সব ছেড়ে যাচ্ছ, সে সুখ তোমার জীবনে স্থায়ী হোক। শুনেছি মায়ের প্রার্থনা খোদার নিকট কবুল হয়। সন্তান চাই করুক না কেন, বাবা মা কখনো সন্তানের মন্দ চায় না। আমরা খুব বড় ভুল করেছি ছোটবেলায় তোমাদের বিয়ে ঠিক করে। আমাদের ভুল সিদ্ধান্তের জন্য আজ এত জটিলতা। অরণ্যের সঙ্গে নতুন জীবন শুরু করো, বাবার উপর অভিমান করো না। লাইব্রেরির সামনে দাঁড়িয়ে চাতক পাখির ন্যায় অরণ্যের জন্য সময় গুনছি। তার এখনও আসার নামগন্ধ নেই। কল দিতে নাম্বার বন্ধ আছে। অরণ্য কখনো এত দেরি করে না। আজ এত দেরি হওয়ার কারণ বুঝতে পারলাম না। সময় যত গড়ায় ভয় ততই বেড়ে যায়। অরণ্য আসছে না কেন? এতক্ষণে বুঝি আমার পালানোর খবর বাবা জেনে গেছে। আকাশের দিকে প্রার্থনা করছি, অরণ্য এসে পড়ো। বারবার আকাশ গর্জে উঠছে, বৃষ্টি নামতে পারে। তৃষ্ণায় বারংবার ঢোক গিলছি। পাশ থেকে কেউ পানির বোতল বাড়িয়ে দেওয়ায় দৃষ্টি ফেরাতেই কলেজা মোচড় দিয়ে উঠল। নভিনদা, ভয়ে সিটিয়ে গেলাম। তবে অন্যদিনের মতো নভিনদার চোখে রাগ, ক্ষোভ আর জেদ কোনো কিছু ছিল না। সে গম্ভীর মুখে বললেন, ভয় নেই, বাধা দেব না। আশ্চর্য হয়ে বললাম, কেন? নভিনদা তাচ্ছিল্য হেসে বললেন, তুই তো অনেক আগেই পালিয়েছিস। এ শুধু নামমাত্র পালানো। তবুও তোকে আটকানোর সর্বোচ্চ ব্যর্থ চেষ্টা করেছি, এতে লাভ কি হলো? নভিনদার চোখের কার্নিশে তরল পদার্থ জলজল করছে। হঠাৎ তীব্র গর্জন করে আকাশ ছিঁড়ে তুমুল বৃষ্টি ভেঙে পড়ল। একপাশে একাধারে দুটো কুকুর ঘেউ ঘেউ করছে। মনে হয় না ও আসবে। সন্ধ্যা নামার আগে বাড়ি চল। দৃঢ় কণ্ঠে বললাম, ও আসবে, আমায় কথা দিয়েছে। নভিনদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সন্ধ্যা নামবে, দুপুর থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছিস, ও আসবে না। কপাল কুঁচকে বললাম, তুমি কিভাবে জানলে আমি দুপুর থেকে অপেক্ষা করছি? বারান্দায় দাঁড়িয়ে তোকে যেতে দেখেছি। যে ছেলের জন্য আমার ভালোবাসা অপেক্ষা করলি, বাবার সম্মানকে পরোয়া করলি না, সেই ছেলে তোকে ধোকা দিয়েছে তা মেনে নি। ওর বিয়ে করার হলে অনেক আগেই চলে আসতো। নভিনদের কথায় হৃদয় নিংড়ে উঠল। কান্নারা দলা পাকিয়ে যাচ্ছে। মন বারবার বলছে, অরণ্য কোথায় তুমি? এসে দেখিয়ে দাও নভিনদাকে, তুমি আমায় ধোকা দিতে পারো না। আফসোস অরণ্য এলো না। আবারও একবার কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। ধরণীর বুকে তখন সন্ধ্যার রাজত্ব চলছে। বৃষ্টি কমার বদলে দ্বিগুণ বেড়ে উঠেছে। নভিনদা এবার জোর করে নিয়ে যেতে লাগলো, কিন্তু মন যেন দুপা সামনে বাড়াতেই নারাজ। মন অজানা শঙ্কায় বিষিয়ে আছে। এক মন দৃঢ় কণ্ঠে বলতে চাইছে, অরণ্য এমন ছেলে নয়, ও ধোকা দিতে পারে না। অন্যদিকে মস্তিষ্ক জবাবদিহিতে চাইছে, কেন করলে অরণ্য?
ভরসা করতে বলে মাঝপথে ফিরিয়ে দিলে? ইতিমধ্যে পুরো মহল্লা রটে গেছে আজ হায়দারের কন্যা পালিয়েছে। আমার জন্য সবাই সিসি করছে হায়দার পরিবারের ওপর। চৌধুরীদের বাদ রাখিনি, কেননা তাদের বাড়ির হবু বউ ছিলাম আমি। বাড়ি ফিরতে দেখি বাবার মুখশ্রী রক্তিম স্তব্ধ হয়ে বসে আছে। তার থেকে কিছুটা দূরত্ব রেখে মা কি যেন বিড়বিড় করছে। আমাকে দেখে আতঙ্কে ছিটিয়ে গেল। চেহারা প্রশ্নের ঝাঁক, হয়তো ভাবছে নবীন রোহিণীকে কিভাবে পেল। অনুভূতি শূন্য হয়ে মেঝেতে ধপ করে বসে পড়লাম। মাথা ভর্তি প্রশ্নরা নিজেকেই দোষারোপ করছে। ভালোবাসা এত জটিলতা কেন? কেন এত যন্ত্রণাদায়ক? তুমি এলে না কেন অরণ্য? বাবা মায় দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। মা ভয়ে ভয়ে আমার সামনে দাঁড়াতেই নবীনদা ধীর সুস্থে বলল, আসেনি ছেলেটা, ধোকা দিয়েছে ওকে। এ কথার চাইতে হৃদয়ে ছুরিঘাত কম দুঃসহ। পুরোনায় নবীনদা দীর্ঘশ্বাস ফেলে বলল, রোহিকে কিছু বলো না, ওর বিশ্রাম প্রয়োজন। বলে বাবার সম্মুখে দাঁড়িয়ে বলল, চাচা শান্ত থাকুন, রোহিকে যা বলার বলেছি আমি, ওকে কিছু বলবেন না, বলে চলে গেল। আমার শূন্য দৃষ্টি তখন মেঝেতে তাক করা। মা উঠে রুমি নিয়ে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। তার বুকের সাথে পাথর বনে লেপ্টে রইলাম। ধরাশায়ী কণ্ঠে বললাম, তৃষ্ণা পেয়েছে। মা পানি আনতে চলে গেল। হৃদয় দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। অস্ফুট স্বরে কেঁদে উঠলাম, কেন করলে অরণ্য? আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না। অরণ্য নর্যের অর্ধাঙ্গিনী বানানোর স্বপ্ন দেখিয়ে ছলনা কেন করলে? দরজা আটকানোর শব্দ শুনে ভেজা নয়নে তাকে দেখি বাবা হাতে বেল্ট পেঁচিয়ে যাচ্ছে। তোকে জন্মের সময় বিষ খাইয়ে মেরে ফেললে আজ আমায় এমন দিন দেখতে হতো না। যে জানোয়ারের জন্য সমাজে আমার মুখে চুলকানি মাখালি, কোথায় সে বল? আচানক চামড়া ঠান্ডা লিকলিকে ফিতা নরম মাংসপেশিতে ছুতে হৃদয় কোকড়ে ওঠে। মুহূর্তের মাঝেই একের পর এক আঘাত সইতে না পেরে ঠোঁটের কোণ থেকে আর্তনাদ বেরিয়ে আসলো। মা চিৎকার করে দরজায় করাঘাত করে আহাজারি করে যাচ্ছে। সময়ের সাথে দেহে আঘাতের জোরও ভারী হচ্ছে, তবুও বাবার ক্ষোভ কমছে না। আর না গলা চিরে আর্তনাদ বাবার কর্ণে পৌঁছাতে পারছে। মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ছেড়ে দাও মেয়েটাকে, আর মেরো না, দোহাই লাগে। ও মরে যাবে, মরে যাক, জানোয়ারের বাচ্চার কোনো অধিকার নেই। শরীর ঝলসে যাচ্ছে, এক এক আঘাত যেন মৃত্যু সমান। মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে নবীনদার নিকট ছুটে গেল। নবীনদাকে বাড়িতে পেল না। তাহমিনা চাচিকে সব খুলে বলতেই তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলল, এমন চরিত্রহীন মেয়েদের মরে যাওয়াই উচিত। মা অসহায় দৃষ্টিতে সমরেশ চাচার দিকে চাইতে সে মুখ ফিরিয়ে নিল। মা আবারও ছুটে আসতে নিলে বাড়ির সম্মুখে নবীনদাকে দেখতে পেল। তার হাত ধরে আকতি মিনতি করে বলল, নবীন বাবা, আমার মেয়েটাকে বাঁচাও, ওর বাবা ওকে মেরে ফেলবে, দয়া করে। মায়ের পুরো কথা না শুনে নবীনদা ছুটে এলো বাড়িতে। সর্বশক্তি দরজায় করাঘাত লাথি মেরে হুঙ্কার ছুড়ে বলল, থামুন চাচা, ওর গায়ে আর এক ফোঁটাও আঘাত করবেন না, দরজা খুলুন, না হয় খুব খারাপ হয়ে যাবে। অসম ব্যথায় গলা কাটা মুরগির মতো শরীর ছটফটিয়ে উঠছে। আর চিৎকার আসছে না, শ্বাস নিতেও তীব্র যন্ত্রণা হচ্ছে। নবীনদার কণ্ঠ শুনে বাবা দরজা খুলতেই সে ছুটে এলো আমার নিকট। সারা দেহ নীলবর্ণ ধারণ করেছে। নবীনদা বাবার নিকট এক পলক রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে আমায় পাজাগোলা করে তুলে হাসপাতালের উদ্দেশ্যে দৌড় লাগালো। তার পিছু পিছু মা নগ্ন পায়ে উন্মাদের মতো ছুটে আসে। নবীনদা আমাকে হাসপাতালে নিয়ে স্ট্রেচারে শুয়ে দিল। ঝাপসা নয়নে দেখতে পেলাম মায়ের আহাজারি ও নবীনদার রক্তিম টলমলে চাহনি। হাসপাতাল কোলাহলপূর্ণ। অদূরে এক পরিবার উন্মাদের মতোই কাছে। স্ট্রেচারে এক হাত ঝুলে রয়েছে। তাদের কান্না কর্ণকুহরে পৌঁছাতেই হৃদয় কেঁপে ওঠে। দুটো না স্ট্রেচার তাদের দিকেই নিয়ে যাচ্ছে। দূরত্ব যত কমছে কাঁপুনি ততই বাড়ছে। তাদের সম্মুখে আসতেই হৃদয় চিরে চিৎকার বের হলো, অরণ্য! ঝাপসা চোখেও অরণ্যকে চিনতে তার ভুবনমোহিনী ভুল করতে পারে না। বোধশক্তিহীন হয়ে চিৎকার করে উঠলাম। নবীনদা অরণ্যকে দেখেও থামালেন না। ছটফটের মাত্রা দ্বিগুণ হলো। অরণ্যের সারা মুখশ্রী দেহ রক্তে জবুথুবু। নিজ শরীরের যন্ত্রণা ভুলে অরণ্যের নিকট যাওয়ার জন্য হৃদয় ছটফটে উঠছে। ওর এমন অবস্থা কেন? কি হয়েছে? হঠাৎ চারপাশ অন্ধকার ছেয়ে গেল। জ্ঞান ফিরতে অরণ্যের মুখশ্রী ভেসে ওঠে। অরণ্য আমার হাত নিজের মুঠোয় ধরে চুমু খেতে বললাম, তুমি ঠিক আছো? সে ভেজা কণ্ঠে বলল, হ্যাঁ, তুই ঠিক থাকলে আমি ঠিক। বোধশক্তি ফিরে পেতেই হাত ছাড়িয়ে নিলাম। নবীনদা হকচকিয়ে বলল, কি হলো? নবীনদাকে অরণ্য ভেবেছি বুঝতেই বিছানা থেকে উঠতে চাইলে শক্তিতে খোলায়নি। সারা শরীর বিষিয়ে আছে ব্যথায়। দুহাত চেপে ধরাশায়ী কণ্ঠে নবীনদাকে বললাম,
অরণ্যের কাছে নিয়ে চলো আমায়, দোহাই লাগে, মানা করো না, নিয়ে চলো না নবীনদা। নবীনদা মুখশ্রী ফ্যাকাশে হয়ে আছে, সুস্থ হয়ে নে, কথা দিচ্ছি নিয়ে যাব। চিৎকার করে কেঁদে বললাম, না, আমায় এক্ষুনি নিয়ে চলো, আমার মন বলছে ও ঠিক নেই। নবীনদা ধমকে বলল, ঠিক আছে ও, বললাম তো নিয়ে যাব। অপর পাশে মা একাধারে কেঁদে চলেছে। দুদিন হয়ে গেলেও শরীরের অবস্থার উন্নতি না হয়ে অবনতি ঘটছে। এই দুদিনে মা ও নবীনদাকে কতবার বলেছি একবার অরণ্যের সঙ্গে দেখা করিয়ে দিতে, না হয় কথা বলে দিতে, ততবার তারে এড়িয়ে গেছে, শুনিনি আমার কথা। আজ ধৈর্যের বাঁধ ভাঙল। মা বাড়িতে আসে, দুপুরের খাবার নিয়ে আসবে। নবীনদা বের হয়েছে ওষুধ কেনার জন্য। 102 ডিগ্রি জ্বরের তোপে শরীর পড়ে যাচ্ছে, তবুও সব উপেক্ষা করে হাসপাতাল থেকে বের হয়ে আসতেই প্রতিমধ্যে নবীনদার সঙ্গে দেখা হলো। তবে আমার জেদের উপর বাধ্য হয়ে সে নিজ থেকে আমায় নিয়ে যায়। সারা রাস্তায় একবার নবীনদা অরণ্যের ঠিকানা জানতে চাইল না বলে অবাক হলাম ভীষণ। তবু অরণ্যের চিন্তায় বিভোর থাকায় কোনো প্রশ্ন করলাম না। গাড়ি থামল কবরস্থানের নিকট। নবীনদার দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টি ফেলে বললাম, এখানে থামালে কেন নবীনদা? নবীনদা ফ্যাকাশে মুখে গাড়ি থেকে নেমে ধীর কণ্ঠে বলল, নাম। গাড়ি থেকে নেমে অস্থির কণ্ঠে বললাম, কিন্তু আমি অরণ্যের কাছে যাব। কবরস্থানে কি কাজ? অরণ্য এখানেই আছে। মানে? কথার মাঝে হঠাৎ থমকে গেলাম। নবীনদার কথা বোধগম্য হতেই নবীনদার কলার চেপে রেগে বললাম, তোমার সাহস কি করে হলো এত বাজে কথা বলার? বিপরীতে হাত ছাড়িয়ে ভাঙা কণ্ঠে বলল, শান্ত হ, না হলে আরো অসুস্থ হয়ে পড়বি। নবীনদার মুখশ্রী দেখে হৃদয় দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। কান্নারা দলা পাকিয়ে কণ্ঠরোধ করছে। মিথ্যে বলছো, তাই না? নবীনদা কিছু না বলে আমায় এক কবরের সম্মুখে নিয়ে গেল। কবরস্থানের নেমপ্লটে বড় অক্ষরে লেখা, মৃত অরণ্য নওয়াজ, পিতা সোলাইমান নওয়াজ, মাতা করবি হোসেন। ধপ করে ভেজা স্যাঁতসেঁতে মাটিতে বসে পড়লাম। শরীর অস্বাভাবিক কাঁপছে। অবিশ্বাস্য নেত্রে আমার নামটা পড়লাম। মানতে কষ্ট হচ্ছে। কাপা হাতে মাটি ছুঁতেই শরীর কাটাতে উঠল। অরণ্য তোকে ধোকা দেয়নি। সেদিনও তোর নিকট আসতে চেয়েছিল, কিন্তু কিন্তু ভাগ্য সহায় করেনি। মাঝ রাস্তায় গাড়ির সংঘর্ষ হয়। রাস্তায় কিছু লোকেরা ওকে হাসপাতালে নিয়ে আসে। বিকেলে অরণ্যের বাড়িতে খবর যেতেই পরিবারের লোকেরা ছুটে আসে হাসপাতালে। কিন্তু এর পূর্বেও আর কিছু শুনতে চায় না, আর কিছু শোনার শক্তিও নেই। অরণ্য আমায় ধোকা দেয়নি। আমি কিভাবে অরণ্যকে অবিশ্বাস করতে পারলাম? ওর ভুবন মোহিনীকে নিজের প্রাণের চাইতেও অধিক ভালোবাসে। অরণ্যের ভালোবাসার নিকট আমার ভালোবাসা ঠুনকো। অরণ্যের বলা সকালের কথাটি কর্ণকুহরে ভেসে এলো। জানো, ভাবতে ভীষণ আনন্দ হচ্ছে। তোমার আমার বিয়ে হবে ভুবন মোহিনী। অরণ্য নওয়াজের অর্ধাঙ্গিনী হবে তুমি। সবশেষে তুমি আমার হবে। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে রইবে, আমি অরণ্য নওয়াজের অর্ধাঙ্গিনী হতে পারলাম না আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে। ডায়েরিতে আর কিছু লেখা নেই। অনিল ডায়েরিটা বন্ধ করে ফেলল। তার মনে একটাই প্রশ্ন, অরণ্য নওয়াজের মৃত্যুর পর মায়ের সাথে বাবার বিয়ে হলো কিভাবে? বিয়েতে কি আদৌ মায়ের মত ছিল? তাদের বিয়ের পর মুহূর্তের কিছু মা লিখেনি কেন? মা কি বাবাকে ভালোবাসতে পেরেছিল? এত এত প্রশ্নের জবাব জানতে অনিল মরিয়া হয়ে ওঠে। কাকে জিজ্ঞেস করবে অনিল? বাবার সঙ্গে তার অত সখ্যতাপূর্ণ সম্পর্ক নেই। মা বেঁচে থাকলে অনিল নিশ্চয়ই জিজ্ঞেস করত, মা, তুমি কি বাবাকে ভালোবাসতে পেরেছিলে? বাবার সাথে সুখে ছিলে তো? অনিলের বয়স 20-এর ঘরে। তার জন্মের সময় রোহিণী মারা যায়। এরপর আর নবীন চৌধুরী বিয়ে করেনি। তাহমিনা বেগম হাজার বলে কয়ে দিব্যি দিলেও সে তার সিদ্ধান্তে অনড় থেকেছে। তার জীবনে রোহিণী ছাড়া কোনো দ্বিতীয় নারীর জায়গা নেই। এই বিষয়ে নবীন চৌধুরী ভীষণ পাষাণ। সমাপ্তি।